আমি স্বাস্থ্যসেবা নিয়েই কথা বলবো, কারণ এখানে সবাই বিভিন্নভাবে যার যার সেক্টরে কথা বলবেন। হঠাৎ করে আমার মনে হলো স্বাস্থ্যসেবার কথা যদি বলি তাহলে সরকারি বেসরকারি দুটো সেক্টরের কথা বলতে হয়, যদিও আমি বেসরকারির সেক্টরের মানুষ। এই মুহূর্তে যদি আমাদের কারো বুকে ব্যথা হয় অথবা পেটে ব্যথা হয় অথবা কোনো কারণে মাথা ঘুরে পড়ে যাই, হতেই তো পারে, আমি যে ডাক্তার হিসেবেই বলছি, হাউ মেনি অফ আস উইল অপ্ট টু গো টু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল? ইজ দেয়ার এনিবডি? প্রবাবলি নট। এবং আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি কিন্তু দেশের সেরা বিদ্যাপীঠ ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছি, পরবর্তীতে টোকিও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে দেশে এসে ল্যাপারোস্কোপিক সার্জারি শুরু করেছি, কিন্তু আমার সৌভাগ্য হয়নি সরকারি কোনো হাসপাতালে কখনো কাজ করার। বার্ডিম দিয়ে জীবন শুরু করেছি, এখন মেইনলি প্রাইভেটলি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালকে নিয়েই কাজ করছি। তো এই যে কথাটা বললাম আমি, আমরা এই মুহূর্তে কেউ অসুস্থ হলে ঢাকা মেডিকেল কলেজে যাব না, তার কারণ ঢাকা মেডিকেল কলেজ শুধু গরিবের হাসপাতাল সেটা কিন্তু আমি অ্যাকসেপ্ট করি না। ঢাকা মেডিকেল কলেজ স্বাস্থ্যসেবায় তো গরিব এবং বড়লোকের কোনো ভেদাভেদ হতে পারে না। দ্য সার্জারি আই ডু শুড বি দ্য সেম ফর পুয়ার অ্যান্ড রিচ। এখন স্বাস্থ্যসেবার সাথে আমরা কারা জড়িত? মোস্টলি ডাক্তার, নার্স এবং প্যারামেডিক্স বা আমরা যারা সরাসরি স্বাস্থ্যসেবা প্রদান করি। কিন্তু আপনারা খেয়াল করেছেন, যদি কোনো রোগীর কোনো অসুবিধা হয়, আপনার কোনো রোগীর কোনো ক্ষতি হয়, আপনি কিন্তু সবার আগে ডাক্তার, নার্স এবং এদেরকেই মারতে আসেন অথবা হাসপাতাল ভাঙতে আসেন, কিন্তু আমরা কখনো এর পিছনের কারণগুলো খুঁজে পাই না। কেন সময় মতো একটা রোগী একটা ডাক্তারের কাছে আসতে পারে না? কেন সময় মতো একটা রোগী তার চিকিৎসা নিতে পারে না? স্বাস্থ্য খাতের কথা যদি বলি, স্বাস্থ্য খাতের ব্যর্থতার অন্যতম কারণ অনিয়ম এবং দুর্নীতি। এই ব্যাপারে কিন্তু এক বাক্যে সবাই বলে ফেলি, অথচ দেখুন, স্বাস্থ্য এমন একটা জিনিস, যিনি অনিয়ম এবং দুর্নীতি করছেন উনিও কিন্তু একসময় রোগী হয়ে আবার সেই ডাক্তারের কাছে যাবেন, যেই হাসপাতালে উনি সবচাইতে বেশি অনিয়ম করেছেন সেই হাসপাতালে হয়তো তার মৃত্যু হতে পারে। এটা কিন্তু কারো মনে থাকে না। এই কথাটা আমি প্রায়শই বলি যে আসলে আমাদের 3-4টে জিনিস হয়তো মাথার মধ্য থেকে বিধাতা আল্লাহ একেবারে ইরেজ করে রাখেন। সেটা হলো অসুস্থতা। আমি কোনোদিন অসুস্থ হব না। বেঁচে থাকলে বার্ধক্য আমরা অ্যাকসেপ্ট করি না। মৃত্যু তো আরেকটা আছেই, আমি কখনো মরব না। তো এই যে আমাদের এই মাইন্ডসেট থেকে যেভাবে দিনের পর দিন কাজ হয়ে চলে যাচ্ছে, কাজ চলছে, যেমন আমি যদি 2019 সালের ফেব্রুয়ারির দিকের একটি রিপোর্টের কথা বলি, দুর্নীতি দমন কমিশন ভীষণভাবে স্বাস্থ্য খাত নিয়ে কাজ করেছে। তারা 11টি খাতে বেশি দুর্নীতি হয়, কেনাকাটা, নিয়োগ, পদোন্নতি, বদলি, পদায়ন, চিকিৎসা সেবা, ব্যবহৃত যন্ত্রপাতি কেনাকাটা থেকে শুরু করে এভরিথিং। একই জিনিস রিপিট হয়ে যাবে, অনেকেই একই জিনিস বলছেন, তাই আর বলছি না। তো এটা কিন্তু তৎকালীন মন্ত্রী জাহেদ মালিক সাহেবের হাতে দুদক নিজের হাতে অনুষ্ঠান করে প্রদান করেছিলেন, এবং সেটার জন্য তারা কিন্তু বেশ কিছু সুপারিশমালাও দিয়েছেন। এবং 2020 সালের শেষের দিকে সেই সুপারিশমালা কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে একেবারে অর্ডার হিসেবে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। সময় নাই, এগুলো হয়তো আপনারা একটু দেখে নিতেই পারবেন। কিন্তু আসলেই কি আমরা এই যে 11 খাতে বেশি দুর্নীতি এবং তার প্রতিরোধে যে 25টি খাত, মানে কি বলা যেত সেটাকে, যে আমরা সুপারিশমালা, এটার বাস্তবায়নের সদিচ্ছা কি কোনো লেভেলে আছে? এখন একজন ডাক্তার হিসেবে কিন্তু আমাকে যদি বলা হয় আমি দুর্নীতিবাজ, তাহলে আমাকে বলতে হবে আমি সম্ভবত আপনার গলব্লাডার অপারেশন করতে গিয়ে না করে মিথ্যে অ্যাপেন্ডিক্স অপারেশন করেছি, সেখানে আমার দুর্নীতি হতে পারে। কিন্তু ডাক্তার হিসেবে তো আমার সরাসরি দুর্নীতি চিকিৎসাতে করা সম্ভব না। ভুল চিকিৎসা ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কিন্তু আমরা জেনে শুনে কোনো ডাক্তার কখনোই ভুল চিকিৎসা করে না। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, সময় মতো প্রপার ইনস্ট্রুমেন্ট, প্রপার যন্ত্রপাতি বা প্রপার সেটআপের কারণে আমরা অনেকেই অনেক কিছু করতে পারি না। তো যেই কথাটা আমি বলতে চাই যে সরকারি এবং বেসরকারি খাতের তফাৎ যদি আমরা দেখি, তাহলে এই দেশে এখনও বেসরকারি খাত কিন্তু মোর দেন 2/3 চিকিৎসা দিচ্ছে, কারণ সরকারি খাত সেটা পারছে না। তাই বলি কি সরকারি খাতে কি বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে? তা তো না। সরকারি খাতে যেই বাজেট, বেসরকারি খাতে সেটা হয় ইনভেস্টমেন্ট।
সেই বাজেটটা তো আমাদের পকেট থেকেই যাচ্ছে, সেটা কিন্তু কোনো হিসেব নিকেশ থাকছে না। এবং একেবারে বিভিন্নভাবে আমাদের এই যে কমিশন, স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্টও বেরিয়ে এসছে, যেটা ওনারা গত মে মাসে পাবলিশ করেছেন, 25 মে মাসে। সেটাতে ওনারা সরাসরি বলেছেন সরাসরি 30% অপচয় হয় সরকারি বাজেটে স্বাস্থ্য খাতে। এই অপচয় রোধে আমাদের কিন্তু আবারও সেই সদিচ্ছাই দরকার। নতুন করে আমরা অনেক কথা বলবো, কিন্তু ওই যে 11টি খাতে দুর্নীতি এবং 25টি সুপারিশ মালা, এর বাইরে কিন্তু আমরা সুপারিশ আর কিছু করতে পারবো না। কিন্তু আনফর্চুনেটলি আমরা কিন্তু সেই দিকে যেতে পারছি না। কোথায় অসুবিধা? সেটা হলো আমাদের মাইন্ডসেট। বেসিক্যালি যে কোনো ক্ষেত্রেই আমাদের মাইন্ডসেট যদি আমরা তৈরি করতে না পাই, তাহলে কিন্তু এই যেই গভর্নমেন্ট ফেল করেছে বলছি আমরা গত 1.5 বছরে, এবং আগামী 5 বছরের নতুন গভর্নমেন্ট কিন্তু একইভাবে ফেল করবে। শেষ করব দুটো কথা দিয়ে, সেটা হলো যে গত 23 ডিসেম্বর আমাদের বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সাহেব একটা অনুষ্ঠানে খুব এলাবোরেটলি বিএনপির, বা আমরা ভাবছি যে পরবর্তীতে যারা পাওয়ারে আসবেন ওইরকমই একটি প্রবাবল দলের পক্ষ থেকে তারা যেই কথাগুলো বলেছেন, সেটা বলেছেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে স্বাস্থ্য খাতে একটি পূর্ণাঙ্গ সুশৃঙ্খল জনবান্ধব ব্যবস্থা গড়ে তুলবেন। বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যসেবা উপজেলা পর্যায়ে নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে, যাতে প্রয়োজনে রোগীদের জেলা বা বিভাগীয় হাসপাতালে পাঠানোর প্রয়োজন না পড়ে। সবই কিন্তু গদবাঁধা কথা। এই শুনে আসছি গত বছর। আমি 35 বছরের উপরে দেশে ফিরে কাজ করছি। 91-এ ফিরেছি, এখন 35 বছর চলছে এদেশে। আমি নিজে সার্জন হিসেবে, এখন আমি একজন প্র্যাকটিসিং সার্জন। গতকাল অপারেশন করেছি, আজকেও অপারেশন করব। কিন্তু আমি দেখেছি যে এই কথাগুলো শুনেছি শুধু, কিন্তু কোনো বাস্তবায়ন হয়নি। আর একইভাবে ওই যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস মডেল অনুযায়ী, NHS মডেল অনুযায়ী আমাদের প্রবাবল পরবর্তী নেতা বিএনপির পক্ষ থেকে যার কথা বলেছেন তারেক রহমান সাহেব, একটি বাস্তবসম্মত সময় উপযোগী প্ল্যান নিয়ে যিনি উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, সম্ভবত যুক্তরাজ্যের সেই স্বাস্থ্য খাতের সেবাকে মডেল করে উনি এদেশে সেবা করবেন। কিন্তু আমাদের দেখতে হবে আবার সেই একই জিনিস, আমরা যুক্তরাজ্যের মডেল ফলো করতে যে আদৌ এদেশে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো কি না। ধন্যবাদ সবাইকে। এবং শেষ একটা কথা বলে রাখি, আমি প্রবীণ জনগোষ্ঠী নিয়ে এখন কাজ করছি। ঢাকায় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোম বলে একটি জেরিয়াট্রিক হেলথ কেয়ার ফ্যাসিলিটিস ডেভেলপ করেছি। জেরিয়াট্রিক কথার অর্থ হলো বার্ধক্যজনিত রোগের চিকিৎসা যারা করেন। আনফর্চুনেটলি দেশে জেরিয়াট্রিশিয়ান একজনও ছিলেন না, এখনও খুব কম, হয়তোবা নাই। পেডিয়াট্রিশিয়ানের অভাব নাই, নতুন রাষ্ট্র হিসাবে সেটাকে আমি দোষারোপ করব না। কিন্তু এখন সময় এসেছে প্রবীণ জনগোষ্ঠী নিয়ে চিন্তা করার। আপনাদেরকে দাওয়াত রইল, পূর্বাঞ্চলের পাশেই রূপগঞ্জেই জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোম আপনারা ভিজিট করুন, দেখুন। এটি কিন্তু একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান প্রবীণদের জন্য, যেটা হোম অ্যান্ড হসপিটালের একটা কম্বিনেশন।